অনেক দিন আগের কোনো এক সময়ের কথা। শীতলাপুর নামক কোনো একটি গ্রামে 5 বোন তাদের মায়ের সঙ্গে বসবাস করত। তাদের 5 বোনের নাম ছিল শ্রীতমা, পূজা, লক্ষ্মী এবং সুমিত্রা আর অনিতা। তাদের মা জাহ্নবী স্বামীর মৃত্যুর পর সে জীবন জীবিকা নির্বাহের জন্য অন্যের বাড়িতে চাকরানির কাজ করত। এভাবেই সে তার সংসার চালাতো এবং দিনরাত অন্যের বাড়িতে পরিশ্রম করে সে নিজের 5 মেয়ের প্রয়োজন মেটাতো। এভাবেই কোনো রকমে দিন চলছিল। কিছুদিন পর হঠাৎ করেই তার ছোট মেয়ে পূজার জন্মদিন আসতে চলেছিল। কিন্তু তারা দরিদ্র হওয়ার কারণে স্কুলে প্রত্যেকটা মেয়ে তাদেরকে নিয়ে খুব মজা করত। এমনই একদিন পূজার ক্লাসের একটা মেয়ে মীনাক্ষী তার বান্ধবী কমলাকে বলে, কমলা, তুই জানিস আমার মামার জন্য অনেক সুন্দর ডিজাইনার ব্র্যান্ডের লেহেঙ্গা নিয়ে আসবে। ওইটা পরে আমাকে একদম পরীর মতো দেখাবে। আচ্ছা, এবার তুমি বলো, তুমি কি পরে আসবে আমার জন্মদিনে? মীনাক্ষী, আমার মামার জন্য ফ্রকের সাথে ম্যাচ করে অনেক সুন্দর একটা জুতা নিয়ে এসেছে। আমি তোমার বার্থডেতে ওইটাই পরে আসবো। আচ্ছা, ওইসব তো ঠিক আছে, কিন্তু তুমি কি এই 5 গরিব বোনকেও তোমার বার্থডে পার্টিতে নিমন্ত্রণ করছো? আরে না না, এদের 5 জনকে কি নিমন্ত্রণ করে আমি আমার মান সম্মান হারাবো নাকি? আমি সবাইকে নিমন্ত্রণ করেছি, শুধু এদের 5 জনকে ছাড়া। তুমি ঠিকই বলেছো মীনাক্ষী, এই গরিবরা হয়তো এইটাও জানে না যে বার্থডে নামের কোনো একটা উৎসব আছে। এদের প্রত্যেকটা দিন একরকমই হয়, সাধারণ, আর আমরা কোথায় আমাদের প্রতিটা দিন খাস হয়। আরে এদের কাছে তো ভালো একটা কাপড়ও নেই, তাহলে এরা কি আমাদের বরাবর কখনো হতে পারবে? তাই আমাদের ডিজাইনার ব্র্যান্ডের লেহেঙ্গা দেখে তুমি তোমার মনকে সান্ত্বনা দিও, কারণ তোমাদের মতো মানুষদের এটা পরার কোনো অধিকার বা যোগ্যতা কোনোটাই নেই। এমনটা বলে মীনাক্ষী এবং কোমল তাদের 5 বোনকে নিয়ে খুব মজা করে। ঠিক তখন পূজার 4 বোনের তাদের এই কথা শুনে প্রচণ্ড রাগ হয়। ঠিক সেই সময় সুমিত্রা বলে, হ্যাঁ, আমরা দরিদ্র, তাই বলে তোমরা আমাদেরকে নিয়ে এইভাবে মজা করার অধিকার রাখো না। আমরা দরিদ্র, আমরা পরিস্থিতির শিকার। হ্যাঁ নীলম, তোমরা ঠিকই বলেছ, এরা অযথাই আমাদেরকে নিয়ে হাসাহাসি করছে। এভাবে হাসাহাসি করা উচিত নয়। কি হয়েছে, আমরা দরিদ্র তো? আজকে যদি আমাদের বাবা জীবিত থাকতো তাহলে এই দিনটা আমাদের দেখতে হতো না। তোমরা এদের সঙ্গে ঝগড়া করো না, এদের মতো মানুষের সঙ্গে ঝগড়া করে কোনো লাভ নেই। শোনো তোমরা 2 জন, যদি আমাদের দারিদ্রতা নিয়ে আর একদিন মজা করেছো তাহলে আমি কিন্তু তোমাদের ছাড়বো না, তাই এখান থেকে এখন চলে যাও। আর তোমাদের এই বড়লোক হওয়ার অহংকার অন্য কোথাও দেখিও, আমাদের কাছে নয়। পূজা এমনটাই বলছিল, ঠিক তখনই স্কুল ছুটি হয়ে যায় আর সবাই যার যার বাড়িতে চলে যায়। তারা 5 বোনও নিজেদের বাড়িতে চলে আসে। কিন্তু তারা যতই প্রতিবাদ করুক, তাদের মনে সেই 2 মেয়ের কথা গেঁথে গিয়েছিল। তারা ভীষণ উদাস ছিল, তাদের উদাসতা তাদের চেহারাতে প্রকাশ পেয়েছিল। তাদের এমন উদাস দেখে তাদের মা তাদেরকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমাদের, আজকে এত উদাস দেখাচ্ছে, কিছু হয়েছে কি? মা, আমরা দরিদ্র বলে স্কুলের প্রত্যেকটা বাচ্চারাই আমাদেরকে নিয়ে খুব মজা করে। হ্যাঁ মা, ওদের এই কথা শুনে আমাদের খুব খারাপ লাগে। আর মা, তুমি জানো কিছুদিন পর স্কুলে পূজার জন্মদিন আসতে চলেছে, যার কারণে স্কুলের বাকি মেয়েরা আমাদেরকে নিয়ে খুব মজা করেছে। হ্যাঁ মা, কারণ ওদের মনে হয় যে আমরা কখনো জন্মদিন উদযাপন করতে পারবো না আর কখনো ভালো পোশাকও পরতে পারবো না। তোমরা চিন্তা করো না, এবার আমি কিছু টাকা জমা করেছি, তাই ওই টাকাগুলো দিয়ে পূজার জন্মদিনের দিন আমি তোমাদেরকে অনেক সুন্দর ড্রেস কিনে দিব। এরপর আর কখনো কেউ আমার মেয়েদেরকে নিয়ে মজা করতে পারবে না। মায়ের কথা শুনে তারা 5 বোন অনেক বেশি খুশি হয়। সব থেকে বেশি খুশি হয় পূজা, কারণ সে এবছর তার জন্মদিন উদযাপন করতে পারবে এবং সেও নিজের জন্মদিনে অনেক সুন্দর একটা ফ্রক পরতে পারবে। এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন যখন তাদের মা মালকিনের বাড়িতে কাজ করছিল, হঠাৎ করেই তার পা পিছলে যায় এবং সে সিঁড়ি থেকে নিচে পড়ে, যার কারণে তার পা ভেঙে যায় এবং পায়ে ব্যান্ডেজ করা লাগে। আর হঠাৎ করে নিজেদের মাকে এমন অবস্থায় দেখে তারা 5 বোন ভীষণ দুঃখী হয়ে যায়। তোমরা আমাকে ক্ষমা করে দিও, কারণ এখন আর আমি তোমাদের জন্য নতুন ফ্রক কিনে দিতে পারবো না, কারণ আমি এতদিনে যতগুলো টাকা জমা করেছিলাম সব টাকা আমার চিকিৎসাতেই ফুরিয়ে গেছে। মা, প্লিজ তুমি এমনভাবে বলো না, আমাদের নতুন কাপড় চাই না। হ্যাঁ মা, আপু ঠিকই বলছে, আমরা শুধু তোমাকে চাই, তোমাকে পেলেই আমরা খুশি। আর হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, দেখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। এভাবেই তারা 5 বোন মিলে নিজেদের মাকে ভরসা দেয়। এর মধ্যেই কিছুদিনের মধ্যে পূজার জন্মদিন চলে আসে। কিন্তু এর মধ্যেও
শিবানী তার নিজের শরীরের অবস্থা ঠিক করতে পারে না, সে এখনও অনেক অসুস্থ ছিল, যার কারণে এবছর পূজা নিজের জন্মদিন পালন করতে পারে না। আর এভাবেই তারা 5 বোন নিজেদের বাড়ির পেছনের বাগানে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল। আপু, সত্যি কমল এবং মীনাক্ষীর পরিবেশ অবস্থা এবং তাদের ভাগ্য কত ভালো। তুমি ঠিকই বলেছ, ওদের কাছে ওপরওয়ালার দেওয়া সব কিছুই আছে। হ্যাঁ, একদম ঠিক। ওদের জীবনে কোনো জিনিসের কোনো কমতি নেই। হয়তো আমাদের জীবনটাও এমন হতে পারতো। হ্যাঁ আপু, ওইদিকে মীনাক্ষী হয়তো কত সুন্দরভাবে নিজের জন্মদিন উদযাপন করছে, আর এখানে দেখো আমার কাছে একটা ভালো পোশাকও নেই। হ্যাঁ পূজা, ঠিকই বলেছ তুমি। যদি আমাদেরও কপাল ভালো হতো তাহলে আমরাও তোমার জন্মদিনটা আজকে অনেক বড় করে ধুমধাম করে উদযাপন করতাম, অনেক মজা করতাম। এভাবেই তারা 5 বোন একে অপরের সঙ্গে নিজেদের দুঃখ ভাগাভাগি করে নিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটা অনেক সুন্দর পরী হাজির হয় এবং পরী 5 বোনের কথা শুনে অনেক দুঃখী হয়, আর পরী তাদের উপর খুব মায়া হয়। তাই সে আর দেরি না করে তাদের 5 জনের কাছে যায় এবং তাদেরকে বলে, শোনো মেয়েরা, আমি পরিলোক থেকে এসেছি তোমাদের সাহায্য করার জন্য, আর তোমাদের এই দুঃখ ভরা কথা শুনে আমি তোমাদের জন্য কিছু একটা করতে চাই, যেন তোমাদের দুঃখ চিরকালের জন্য শেষ হয়ে যায়। সবই তো বুঝলাম, কিন্তু তুমি আমাদেরকে কিভাবে সাহায্য করবে? এরপর ঠিক সেই মুহূর্তে পরী সেখানে 5টা জাদুর ফ্রগের বাড়ি হাজির করে এবং তাদের 5 বোনকে বলে, এগুলো কোনো সাধারণ বাড়ি নয়, এগুলো জাদুর 5টি ফ্রগের বাড়ি, আর এই জাদুর বাড়িগুলো আমি তোমাদেরকে দিতে চাই। জাদুর এই ফ্রগের 5টি বাড়ি তোমাদের 5 বোনের সকল ইচ্ছা পূরণ করবে। শুধু তাই নয়, তোমরা যদি চাও তাহলে এই জাদুর 5টি ফ্রগের বাড়ির মধ্যে বসবাসও করতে পারো। কিন্তু হ্যাঁ, সতর্ক থেকো, একটা কথা সব সময় মনে রেখো, জাদুর এই ফ্রগের বাড়ির ব্যাপারে ভুলেও কখনো যেন কাউকে বলো না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী। আপনি যে আজকে আমাদের 5 বোনের উপর এত দয়া করলেন, এত বড় একটা উপকার করলেন, এটা আমরা কোনোদিনও ভুলবো না। হ্যাঁ পরী, আজকে শুধুমাত্র আপনার কারণে আমরা গরিব বোনেরাও খুশির ভাগ করে নিতে পারবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পরী। এভাবেই তারা 5 বোন জাদুর ফ্রগের বাড়ি পেয়ে অনেক খুশি হয় এবং পরীকে ধন্যবাদ জানায়। অন্যদিকে পরীও তাদের 5 বোনকে জাদুর ফ্রগের বাড়ি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর তারা 5 বোন নিজেদের মাকে নিয়ে আসে এবং এরপর তারা তাদের মাকে নিয়ে নিজেদের যার যার ঘরে ঢুকে যায়। নীলাম তার মাকে নিয়ে জাদুর ফ্রগের বাড়িতে যায় এবং সে বলে, হে জাদুর ফ্রগের বাড়ি, আজকে আমার ছোট বোন পূজার জন্মদিন, তাই ওর জন্মদিন উদযাপন করার জন্য অনুগ্রহপূর্বক তুমি আমাকে একটা বার্থডে কেক দাও, আর তুমি তোমার জাদু শক্তির দ্বারা আমার মাকে আগের মতো ঠিক করে দাও। সে এমনটা বলতে না বলতে সেখানে অনেক সুন্দর একটা কেক হাজির হয় এবং মুহূর্তের মধ্যে তার মা আগের মতো আবারও ঠিক হয়ে যায়। অন্যদিকে বাকি 4 বোনও নিজেদের জাদুর ফ্রগের বাড়ি থেকে অনেক সুন্দর সুন্দর ফ্রক চেয়ে নেয় এবং তারা অনেক খাবার চায়, আর এভাবেই তাদের চাওয়া ইচ্ছাগুলো পূরণ হয়ে যায়। আর এভাবেই ওই দিন তারা 5 বোন সুন্দর সুন্দর ড্রেস পরে রেডি হয়ে যায় এবং তারা সবাই মিলে পূজার জন্মদিন উদযাপন করে। সবাই অনেক বেশি খুশি ছিল। পরের দিন যখন তারা 5 বোন স্কুলে যায় তখন সুনয়না এবং আরতি মীনাক্ষী এবং কমলাকে বলে, একটা কথা তোমরা হয়তো কল্পনাও করতে পারবে না যে এবার আমরাও আমাদের বোনের জন্মদিন উদযাপন করেছি। আর হ্যাঁ, শুধু তাই নয়, আমরাও তোমাদের থেকে অনেক ভালো ডিজাইনার ফ্রক পরেছিলাম, আর এর পাশাপাশি আমরা তোমাদের থেকে অনেক দামি এবং সুস্বাদু খাবার খেয়েছি। আরে আরে, কে শুনতে চেয়েছে তোমাদের এই গল্প? তোমাদের মনের কল্পনা নিজেদের কাছেই রাখো, আমাদের কাছে মিথ্যা গল্প করার কোনো প্রয়োজন নেই। আমরা খুব ভালোভাবে জানি যে তোমরা কতটা দরিদ্র আর তোমাদের সামর্থ্য ঠিক কতটা বেশি। তাই তোমাদের এই সব ফালতু গল্প এবার বন্ধ করো, অনেক শুনেছি, টায়ার্ড হয়ে যাচ্ছি আমি। আরে মিথ্যা কেন বলবো, আমরা একদম সত্যি বলছি। পরি আমাদেরকে জাদুর 5টা ফ্রগের বাড়ি দিয়েছে এবং ওই ফ্রগের বাড়িগুলো কোনো সাধারণ বাড়ি নয়, ওগুলো জাদুর ফ্রগের বাড়ি। ওই বাড়িগুলোকে আমরা যা বলি আমাদের সকল ইচ্ছা পূরণ করে দেয়। হ্যাঁ, ও একদম ঠিকই বলছে। আর যদি আমাদের কথা তোমাদের বিশ্বাস না হয় তাহলে কোনো ব্যাপার না, স্কুল ছুটির পর তোমরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে গিয়ে দেখে এসো। এভাবেই মীনাক্ষী এবং কমলা আরতি এবং সুনয়নার কথা শুনে ভীষণ অবাক হয়ে যায়। আর সেই সময় বাকি 3 বোন সেখানে উপস্থিত ছিল না, যার কারণে তারা এটা বুঝতেও পারে না যে তাদের বাকি 2 বোন
তাদের বন্ধুদেরকে এইসব কথা বলে দিয়েছে। এরপর যখনই স্কুল ছুটি হওয়ার পর মীনাক্ষী এবং কমলাকে তাদের বাকি দুই বোন জাদুর ফ্রকের বাড়ির সামনে নিয়ে গিয়ে বলে, হে জাদুর ফ্রগের বাড়ি, তুমি তাড়াতাড়ি আমাকে অনেক সুস্বাদু খাবার দিয়ে দাও। কিন্তু এইবার যখনই আরতি জাদুর ফ্রগের বাড়ি থেকে এইসব চাই, সঙ্গে সঙ্গে জাদুর ফ্রগের বাড়িটি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে তার বোন সুনায়না যখন জাদুর ফ্রগের বাড়িকে জাদু দেখাতে বলে, সঙ্গে সঙ্গে সেই বাড়িটিও অদৃশ্য হয়ে যায়। আর এভাবেই বাকি তিনজনেই তিনটা জাদুর ফ্রগের বাড়িও সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এভাবেই তাদের কোনো ইচ্ছাগুলোই পূরণ হয় না। এভাবে মীনাক্ষী এবং কোমল তাদের দুই বোনকে নিয়ে খুব মজা করে এবং তারা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর যখন বাকি তিন বোন এই ব্যাপারে জানতে পারে, তখন নীলাম বলে, আরতি, সুনায়না, এটা তোমরা কিভাবে করলে? আরে তোমরা তো বোকা কিভাবে হতে পারো? পরে কি বলেছিল খুব ভালোভাবে মনে আছে না তোমাদের? তাহলে এত বড় বোকামি কিভাবে করলে? হ্যাঁ আপু, আজকে শুধুমাত্র তোমাদের বোকামির কারণে জাদুর ফ্রগের বাড়ি আর আমাদের কাছে থাকলো না। দেখো আপুরা, তোমরা সবাই আমাদের দুজনকে ক্ষমা করে দাও, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। ঠিক সেই সময় পরি সেইখানে আবারও হাজির হয় এবং সে বলে, আমি এই জাদুর ফ্রগ এর কথা বাকি মানুষদেরকে এর কারণেই বলতে না করেছিলাম যে এই ফ্রগটি যদি কোনো অসৎ বেঈমান মানুষের হাতে পড়ে তাহলে তারা এই ফ্রগটির ভুল ব্যবহার করবে, অসৎ উদ্দেশ্যে সবসময় ফ্রগটিকে ব্যবহার করে যাবে। কিন্তু এখন যখন তোমরা তোমাদের ভুলটা বুঝতে পেরেছো, তাহলে অবশ্যই জাদুর 5টি ফ্রগ তোমাদের কাছে আবারও ফিরে আসবে এবং আবারও তোমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে থাকবে। কিন্তু পরবর্তীবার তোমাদের ভুলের কোনো ক্ষমা হবে না। তাই মনে রেখো জাদুর 5টি ফ্রগের বাড়ির কথা আর ভুলেও যেন কেউ জানতে না পারে। এমনটা বলার পর পরি সেখান থেকে চলে যায়। পরীরা সেখান থেকে চলে যাবার পর জাদুর 5টি ফ্রগের বাড়ি আবারও সেখানে হাজির হয়। এরপর তারা 5 বোন জাদুর ফ্রগের বাড়িতে হাসি খুশিতে বসবাস করে। আর এখন তাদের কাছে কোনো জিনিসের কোনো কমতি নেই এবং তারা হাসি খুশিতে সুখে নিজেদের জীবন যাপন করে। কোনো একটি গ্রামে জ্যোতি নামে একজন মেয়ে বাস করত। জ্যোতি তার মা বাবাকে কখনোই দেখেনি, কারণ জ্যোতি যখন অনেক ছোট ছিল তখন তার মা বাবা তাকে একটি কূপের সামনে ফেলে চলে যায়। এরপর কোনো এক হৃদয়বান ব্যক্তি তাকে দেখে উঠিয়ে নিয়ে যায় আর কিছুদিন লালন পালন করে। তারপরে সেও জ্যোতিকে আবারও রাস্তায় ফেলে চলে যায়। এরপর থেকে জ্যোতি সে রাস্তার আস্থা করে বড় হতে থাকে। বড় হয়ে সে পরিশ্রম করে ছোট্ট একটি ঝোঁপড়ি তৈরি করে আর তার মধ্যে সে থাকতে আরম্ভ করে। যদি অনেক বড় একটি দোকানে ঝাড়ু দেওয়ার কাজ করত, সে খুবই মনোযোগ দিয়ে কাজ করত। একদিন দোকানের মালকিন জ্যোতিকে বলল, জ্যোতি, যেদিন থেকে তুমি আমার দোকানে কাজ করো সেদিন থেকে আমার দোকানটা একেবারে চাঁদের ন্যায় চমকাতে থাকে। তুমি তোমার কাজ খুবই মনোযোগ দিয়ে করো। তো শোনো বেটা, আমি একটা কথা বলি, আজ থেকে তুমি এই ঝাড়ু দেওয়ার কাজ ছেড়ে দাও। তুমি আমার দোকানে ডেলিভারি গার্লের চাকরি করো, ঠিক আছে? এতে টাকা অনেক বেশি পাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কি বলেছি ধন্যবাদ জানাবো আমার ভাষা জানা নেই। আপনি আমাকে নিয়ে এতটা ভাবছেন মালকিন। ঠিক আছে জ্যোতি, আজ বাড়ি চলে যাও। কাল থেকে জিনিসপত্র এই দোকান থেকে ও দোকানে পৌঁছানোর কাজ শুরু করে দেবে, ঠিক আছে? জ্যোতি আসলে অনেক ভালো একটি মেয়ে ছিল। সে সব সময় অন্যের উপকার করত। অন্যের উপকার করতে গিয়ে যদি নিজেরও কষ্ট হয় তবুও সে সব কষ্ট মাথা পেতে নিত। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে জ্যোতি লাঞ্চ তৈরি করে প্যাক করে নিল। এরপর সে দোকানের দিকে রওনা দিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় জ্যোতি এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেল, যাকে সে প্রায়ই খাবার দিত। সে ওই মহিলার কাছে গেল আর বলল, আম্মা, নিশ্চয় আপনার ক্ষুধা পেয়েছে, আমি বুঝতে পেরেছি। নিন, এই নিন খাবার। এরপর জ্যোতি তার লাঞ্চ বক্স বৃদ্ধা মহিলাকে দিয়ে দোকানে চলে গেল। জ্যোতি দোকানে গিয়ে মনোযোগ দিয়ে তার কাজ করতে লাগলো। জ্যোতি তার মালকিনের দোকান থেকে স্যান্ডেল, জামা এসব অন্যান্য ছোট ছোট দোকানে দিয়ে আসতো। এই কাজ করা জ্যোতির জন্য অনেক কষ্টকর হলেও জ্যোতির টাকা পেয়ে অনেক খুশি হতো। কাজ শেষ করে যখন সে বাড়ি ফিরছিল তখন সে রাস্তার মধ্যে একটি মেয়ে দেখতে পেল, যে মেয়েটি খুবই কান্না করছিল। আরে এই মেয়ে, তোমার নাম কি? আর এখানে এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? বোন, আমি কি বলবো, আমার নাম রিনা। আমার মা বাবা এই পৃথিবীতে কেউ বেঁচে নেই। ছোট থেকে এভাবে আমি রাস্তায় রাস্তায় কান্না করি। যখন যা পাই তাই খাই, যেখানে রাত হয় সেখানেই ঘুমায়। রিনার কথা শুনে জ্যোতির অনেক খারাপ লাগলো।
কারণ যদিও রিনার মতোই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠোকর খেয়ে রাস্তায় রাস্তায় বড় হয়েছে। রিনা, তুমি কান্না করো না। তোমার পৃথিবীতে কেউ নেই তো কি হয়েছে, আমি তো আছি, তাই না? এই দেখো পাশে আমার বাড়ি, চলো তুমি আমার সঙ্গে, আজ থেকে আমার বাড়িতেই থাকবে যতদিন তোমার মন চায় ততদিন। জ্যোতির কথা শুনে রিনা অনেক খুশি হলো। এরপর রিনা জ্যোতির সঙ্গে তার বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর জ্যোতি রিনাকে পেট ভরে খাওয়ালো। আপু, তোমাকে অনেক ধন্যবাদ। আমার না অনেক ঘুম আসছে, এখন কি আমি ঘুমাতে পারি? হ্যাঁ হ্যাঁ রিনা, অবশ্যই ঘুমাবে, এতে জিজ্ঞেস করার কি আছে। তুমি ওপরে ঘুমাও, আমি মাটিতে শুয়ে পড়বো, ঠিক আছে? এভাবেই জ্যোতি অনেক যত্ন করে রিনার সেবা যত্ন করলো। জ্যোতির শরীর অনেক ক্লান্ত ছিল, সে ঘুমিয়ে পড়লো। কিন্তু রিনা মেয়েটি ছিল অনেক চতুর, সে ঘুমালো না। আরে, আমি বললাম আর আমার সব কথা বিশ্বাস করলো। কি যে বোকা, কিছুদিন পরেই বুঝতে পারবে। টেরই পেলো না যে আমি বড় একটি দোকান থেকে চুরি করে ফাঁকছিলাম। থাকি গরিবের বাড়িতে কয়েকদিন থাকার পর এই ঘরে যা কিছু আছে সব নিয়ে পালাবো। এরপর সকালে ঘুম থেকে উঠে রান্না করে জ্যোতি তার দোকানের কাজে চলে গেল। রিনা সারাটা দিন ধরে ঘরের মধ্যে এদিক সেদিক করে দেখতে লাগলো যে কোথাও কিছু আছে কিনা। আরে, আমি কেমন গরিব মেয়ের বাড়িতে এসে উঠলাম, এর ঘরে তো কিছুই নেই নেওয়ার মতো। জ্যোতির দোকানে গিয়ে সারাটা দিন কাজ করে যখন সব কাজ শেষ হয়ে গেল, তখন দোকানের মালকিন জ্যোতির কাছে এসে বলল, শোনো জ্যোতি, কালকে সকাল 6টায় কিছু জামা আর স্যান্ডেল ডেলিভারি দিতে হবে। এগুলো অনেক জরুরি, আর আমাদের দোকান তো খোলে 10টার সময়। কি করা যায় বলো তো? তুমি এই স্যান্ডেল আর লেহেঙ্গা সাথে নিয়ে যাও। খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলোকে বাজারে এসে ডেলিভারি দেবে, ঠিক আছে? আর একটা কথা খুব ভালো করে মনে রেখো কিন্তু, এই লেহেঙ্গাগুলোর দাম কত জানো? পুরো 5 লক্ষ টাকা। ভালো করে আগলে রাখবে। ঠিক আছে মালকিন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখে রাখবো। এরপর জ্যোতি সেই দামি লেহেঙ্গা ও স্যান্ডেলগুলোকে হাতে করে তার বাসায় নিয়ে আসলো। রিনা এত দামি স্যান্ডেল আর লেহেঙ্গা দেখে খুবই আশ্চর্য হয়ে গেল, আর জ্যোতিকে বলল, আরে জ্যোতি আপু, তোমার হাতে এত সুন্দর লেহেঙ্গার স্যান্ডেল দেখি তো মনে হচ্ছে অনেক দামি। এগুলো কোথায় পেলে তুমি? হ্যাঁ রিনা, তুমি একদম ঠিক ধরেছো। দেখতে যেমন সুন্দর, দামও তেমন। এই লেহেঙ্গার স্যান্ডেলগুলোর দাম কত জানো? পুরো 5 লক্ষ টাকা। কি বললে জ্যোতি আপু? 5 লক্ষ টাকা? এ তো অনেক টাকা। হ্যাঁ, অনেক টাকা দাম। কালকে সকাল 6টার আগে এগুলোকে ডেলিভারি দিতে হবে। জ্যোতির কথা শুনে রিনা মনে মনে ভাবতে লাগলো, পেয়েছি। আজকে রাত্রেই এই দামি লেহেঙ্গার স্যান্ডেলগুলো নিয়ে আমি চুরি করে চলে যাব, আর বড় কোনো দোকানে গিয়ে বিক্রি করে আমি লাখপতি হয়ে যাব। গ্যাস! আপু, আমার না অনেক ক্ষুধা লেগেছে আর খুব ঘুম ধরেছে। কিছু খাওয়ার থাকলে দাও না, খেয়ে আমি ঘুমিয়ে যাই। এরপর জ্যোতি রিনাকে খাবার রেডি করে দিল। দুজন একসঙ্গে খেয়ে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে জ্যোতি যখন গভীর ঘুমের মধ্যে ছিল, তখন রিনা ঘুম থেকে উঠে সবগুলো লেহেঙ্গা ও স্যান্ডেল চুরি করে পালিয়ে গেল। সকাল 5টায় যখন জ্যোতির ঘুম ভাঙল, সে ঘুম থেকে উঠে দেখলো রিনা আর তার বিছানায় নেই। আরে, রিনা বিছানায় নেই? কোথায় গেছে ও? বুঝতে পেরেছি, সকাল সকাল বোধহয় বাইরে ঘুরতে গেছে। যাকে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে লেহেঙ্গার স্যান্ডেলগুলো ডেলিভারি দিয়ে আসি। এরপর রেডি হয়ে জ্যোতি লেহেঙ্গার কাছে গিয়ে দেখলো লেহেঙ্গার জায়গায় লেহেঙ্গা নেই, লেহেঙ্গার স্যান্ডেল সব চুরি হয়ে গেছে। এটা দেখে জ্যোতির আর বুঝতে বাকি রইল না যে এই চোরটা কে। এই চোর শিওর রিনা চুরি করেছে। আরে, এরকমটা তো রেনার থেকে আশা করিনি। রেনা যে থালে খেয়েছে সেই থাল ফুটো করেছে। আমি তো সব সময় মানুষের উপকার করি, সব সময় মানুষের ভালো কাজ করি, এরপরও কেন বারবার আমার সঙ্গে এমনটা হয়? এখন আমি কি করব? আমি মালকিনকে কি বলে বুঝতেবো? এখন তো মালকিন চাকরি থেকে আমাকে বের করে দেবে, আর ওর টাকা কড়াই কড়াই আমার থেকে শোধ করে নেবে। আমি কোথায় যাব, কি করব, কিছু বুঝতে পারছি না। জ্যোতি কি করবে কিছুই বুঝতে পারছে না। সে বাড়ির বাইরে মাথায় হাত দিয়ে খুবই চিন্তায় বসে রইল। ঠিক তখনই খুবই সুন্দর একটি পরী তার কাছে আসলো আর বলল, জ্যোতি, তোমার কি হয়েছে? এত চিন্তা করছো কেন তুমি? আপনি কে? আপনাকে আমি চিনতে পারছি না, আমাকে মাফ করবেন। জ্যোতি, আমি হলাম রানী পরী। সব সময় তো তুমি অন্যকে সাহায্য করো, আজ তোমার নিজেরই সাহায্যের প্রয়োজন, এই জন্য তোমাকে সাহায্য করতে আমি নিজেই চলে এসেছি। বলো জ্যোতি, তোমার কি প্রবলেম? আমি তোমার প্রবলেম সলভ করে দিতে চাই।
এরপর জ্যোতি পরীর কাছে সব সত্য কথা খুলে বলল। সব শুনে পরী বলল, উফ ভেরি স্যাড, এসব তো তোমার সঙ্গে অনেক খারাপ হয়েছে। তুমি চিন্তা করো না, চলো আমার সাথে চলো, সব ঠিক হয়ে যাবে। এ কথা বলে পরী জ্যোতিকে নিয়ে গেল গ্রাম থেকে অনেক দূরে। সেখানে গিয়ে পরী তার জাদুর লাঠি ঘোরালো আর সেখানে 2টি জাদুর ঘর প্রকট হয়ে গেল। আর পরী তাকে বলল, যদি এই যে 2 ঘর দেখছো না, এই 2 ঘরের মধ্যে থেকে শুধু একটি ঘরে তোমাকে সাহায্য করতে পারবে। এখন বাকিটা তোমার উপরে, তুমি তোমার রাস্তা দেখে নাও। এ কথা বলে পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। জ্যোতি সত্যি সত্যি দেখলো সেখানে একটি জাদুর ছেঁটেলের ঘর আর একটি জাদুর লেহেঙ্গার ঘর। এরপর জ্যোতি যখন সেই ঘরের একেবারে সামনে চলে গেল, তখন জাদুর লেহেঙ্গার ঘর জ্যোতিকে বলল, জ্যোতি, আমার ঘরের মধ্যে আসো। আমার মধ্যে অনেক টাকা পয়সা আছে। তুমি রাতের মধ্যে অনেক কোটিপতি হয়ে যাবে। এরপর জাদুর ছেঁটেলের ঘরের মধ্যে থেকে আওয়াজ আসলো, শোনো জ্যোতি, আমি হলাম জাদুর স্যান্ডেলের ঘর। আমার মধ্যে আসলে তুমি অনেক টাকা পয়সা পাবে না, তবে পাবে 5টি দামি লেহেঙ্গা ও স্যান্ডেল, যেগুলো দ্বারা তুমি তোমার মালিকের কথা অনুযায়ী ডেলিভারি দিতে পারবে। আর তোমার জীবন অতি সাধারণভাবেই কাটাতে হবে। এখন তুমি ডিসাইড করো তুমি কোন ঘর নেবে। আমি জাদুর স্যান্ডেলের ঘরের মধ্যেই যেতে চাই। ওখান থেকে লেহেঙ্গার স্যান্ডেল নিয়ে ডেলিভারি দিতে চাই। আমি বেশি লোভ করতে চাই না, আমার জীবন সাধারণভাবেই আমি কাটাতে চাই। একথা শোনার সঙ্গে সঙ্গে সেখান থেকে জাদুর লেহেঙ্গার ঘর অদৃশ্য হয়ে গেল। এরপর জ্যোতি জাদুর স্যান্ডেলের ঘরের মধ্যে প্রবেশ করে দামি স্যান্ডেল ও লেহেঙ্গা নিয়ে চলে আসলো। পরিজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। যদি আপনি আমাকে সাহায্য না করতেন তাহলে আমি অনেক বড় বিপদে পড়ে যেতাম। যাকে এখন আমি তাড়াতাড়ি গিয়ে ডেলিভারিগুলো দিয়ে আসি। এরপর জ্যোতি স্যান্ডেল ও লেহেঙ্গাগুলো ডেলিভারি দিয়ে বাড়ির দিকে আসতে লাগলো। তখন রাস্তায় জ্যোতি দেখতে পেল রিনাকে। রিনা জ্যোতিকে দেখে জ্যোতির সামনে আসলো আর তার কাছ থেকে ক্ষমা চাইলো। যদি আপু, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার দামি স্যান্ডেল আর লেহেঙ্গা চুরি করেছিলাম আমি। চুরি করে পালিয়ে যাওয়ার সময় বড় বড় ডাকাত দল আমার কাছ থেকে এগুলো ছিনিয়ে নিয়ে যায়। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ, আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিও না। রিনা, তোমার সঙ্গে আমি কয়েকদিন একই সাথে কাটিয়েছি। তোমাকে নিজের বোন ভেবেছিলাম, এই জন্য তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেবো না ঠিকই, কিন্তু তুমি যে অন্যায় করেছো এটা ক্ষমা পাওয়ার উপযুক্ত নয়। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, আর আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না। এ কথা বলে জ্যোতি সেখান থেকে চলে গেল। এরপর সে তার মালকিনের সঙ্গে দেখা করলো। এই ঘটনার পর থেকে জ্যোতি তার মালকিনের কাছে আরও বেশি ফেভারিট হয়ে গেল। আস্তে আস্তে জ্যোতির মালকিন জ্যোতির স্যালারিটা অনেক বেশি বাড়িয়ে দিল। জ্যোতি ওই দোকানে থেকে কাজ করে তার থাকার জন্য অনেক বড় একটি বাড়ি তৈরি করলো। এরপর থেকেই জ্যোতি সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।